ডিপ স্টেট যেরকম কমন, আমরা একটা যদি লজিক্যাল বা ম্যাথামেটিক্যাল নিয়মে যাই, যে আমরা কমন ফ্যাক্টর দেখতেছি দুই একটা, একটা হচ্ছে খলিলুর রহমান, একটা হচ্ছে হচ্ছে আশিক সাহেব। তো আমি খলিলুর রহমানের একটা কথাই বলি, কারণ আশিক সাহেব একটু তো খলিলুর রহমান সাহেব যে ডিপ স্টেট, এইটা একদম স্পষ্ট বোঝা গেছে, কারণ দুই সরকারই যেহেতু তাকে রাখছে কমন ফ্যাক্টর। এখন আপনার কাছে কি মনে হয়, খলিলুর রহমান সাহেব কি ডক্টর ইউনূসের জন্য ডিপ স্টেট ছিলেন, না ডক্টর মানে তারেক রহমানের জন্য ডিপ স্টেট? মানে উনি কার জন্য কাজ করছেন, নাকি দুইজনের জন্যই? মানে তারেক রহমান সাহেব কি ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দের বেতনটা কিনা, বা ডিপ স্টেটের পরবর্তী প্রধান পছন্দ কিনা, মানে আমার নাকি কোনটা, মানে ডিপ স্টেটের কোনটা আসলে, মানে কার রোলটা কি, খলিলুর রহমানের রোলটা কি? আমার কাছে মনে হচ্ছে যে উনি যেহেতু উনি কিন্তু এর আগেও একবার আহ, আপনার তত্ত্বাবধায়ক সরকারের সময় 2001 সালের চাকরি তত্ত্বাবধায়ক করতেন, সরকারের সময় চাকরি করতেন, জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসার ছিলেন, তাকে তো সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের পিএস বানানো হয়েছিল। ওটা তো ওনার বানানো চাকরির, হয়েছিল। ওনার তো চাকরি। ওই ওইটা ওইটা ওই ওই সময় হয়তো তার এই প্রশিক্ষণটা হয়েছে যে কিভাবে মানে সরকার পরিবর্তন ঘটাতে হয়, বা এই এই যে এই না, ব্যাপারগুলো ওই তো ওই আপনাকে ওই সরকার শিখতে হবে। ওই সরকার পরিবর্তন কিন্তু খুবই স্মুথ ছিল। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়েছেন, লতিফুর রহমান সাহেব ওই যে আইনের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার বিলে অনুসারে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে ক্ষমতায় আসছেন, এবং উনি খুব জুনিয়র অফিসার, ট্রাস্ট ইউ মি, তখন আর কি উনি 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 না খুবই কিন্তু আপনি জুনিয়র। ধরেন আপনিও সরকারি এক চাকরি করছেন, রাতের আপনি মধ্যে জানেন। জি এক রাতের মধ্যে আমি তো তখন সার্ভিসে, এক জি। রাতের মধ্যে আপনি এতগুলো সিভিল সার্ভেন্টকে, সচিবকে এবং বিভিন্ন জায়গায় ওলট পালট করে দিবেন, সেটাও তো আবার একটু বিশদ দৃশ্যই দেখায়। আচ্ছা যাই হোক, আমরা জি। অত পিছনে না যাই, এমনি আমাদের ইতিহাসের আলোচনা অনেক সময় যায়। তো এখন ঘটনাটা হচ্ছে যে আমরা তো আমার কাছে মনে হয়েছে যে আমরা বাইরে থেকে যেটা বুঝতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেগোসিয়েশনে তার একটা দক্ষতার জায়গা আছে, দীর্ঘদিন ওখানে থাকেন। আপনিও যেমন ওখানে দীর্ঘদিন থাকলে হুম। তারপর হয়তো লোকজন মনে করবে যে আপনার মাধ্যমে হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে এরকম সম্পর্ক সম্ভব। আপনি দেখেন না, একজন অ্যারেস্ট হয়ে গেলেন একবার, আর বললেন যে উনি ওই যে জো বাইডেনের ফ্রেন্ড হিসেবে। তো আপনার হ্যাঁ হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে যে আমাদের সমাজে যে মিথ, এই মিথ কিন্তু অনেকের মানে ভাগ্য ফিরিয়ে দিতে পারে। হ্যাঁ, তো এখন আহ, আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর তো আমার পক্ষে দেওয়া না, আমি একটু তাহলে কঠিন। আমি 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 তাহলে পরবর্তী প্রসঙ্গে চলে যাই। আমি একটু কামাল ভাইয়ের কাছে জানতে চাই, কারণ কামাল ভাই খলিলুর রহমান কামাল ভাইয়ের খুবই পছন্দের লোক। কামাল ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই। তার আগে আমাকে একজন প্রশ্ন করছেন যে খালেদ মহিউদ্দিন সাহেব, তাহলে কি বিএনপি আপনার ভোট নিয়ে এসেছে? আমি ভাই ভোট দেই না, 1993 সালে পরে ভোট দেই নাই। কিন্তু ঘটনা হচ্ছে গণতান্ত্রিক হিসাবে যদি সবচেয়ে বেশি লোক যাকে ভোট দেন তাকে আমার সরকার বলতে আমার দ্বিধা নাই। সবচেয়ে বেশি লোক আপনারা যদি ধরে নেন যে ধানের শীষ ভোট পেয়েছে তারেক রহমান সাহেব, সেই হিসাবে তারেক রহমান সাহেব আমার সরকার, ইউনূস সাহেব সেই হিসাবে ভোট নিয়ে আসে না, সেজন্য আমার সরকার না। সেটা হচ্ছে এটা। খলিলুর রহমান সম্পর্কে, খলিলুর রহমান সাহেব কি ডিপ স্টেট? এবং ডিপ স্টেট হলে উনি তারেক রহমানের পক্ষে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে ছিলেন? মানে উনি আসলে, কামাল ভাই। দেখেন, আমি একটা কথা বলি, খলিলুর রহমান আসলে কি, এটা কিন্তু তারেক রহমান সাহেব এখনো ক্লিয়ার করেন নাই। কারণ মন্ত্রিসভা তো প্রধানমন্ত্রী নিয়োগ করেন, তাই না? এটাই তো নিয়ম। প্রধানমন্ত্রী ওনাকে কোন বিবেচনায় নিয়োগ করেছেন, কোন বিবেচনায় নিয়োগ দিয়েছেন, এটা এই দেশের মানুষ এখনো জানে না। উনি একবারের জন্য ব্যাখ্যা দেন নাই। তবে খলিলুর রহমান সাহেব একটা কথা বলেছেন, উনি বলেছেন আমি তো এখানে জোর করে আসিনি। কথা সত্য। মানে উনি জোর করে আসেনি, ওনাকে আনা হয়েছে। কারণ পায়ে ধরে আনা হয়েছে, নাকি জোর করে আনা হয়েছে, নাকি অনুরোধ করে আনা হয়েছে, এটা ওনারা, এটা তারেক রহমান সাহেব ভালো বলতে পারবেন, কারণ উনি এনেছেন। আর তো কেউটা, কারণ উনি প্রাইম মিনিস্টার, আমরা তো ওনাকে দায়িত্ব দিয়েছি দেশ চালানোর জন্য। তো সেই হিসেবে ওনার কাছ থেকে আমি একটা ব্যাখ্যা আশা করেছিলাম, তো উনি ব্যাখ্যা দেননি, হয়তো দেওয়ার প্রয়োজন মনে করেননি। নির্বাচন হয়ে গেছে, কিসের প্রয়োজন আর? জনগণ ও তো ভোট দিয়েও দেখবে, না দিয়েও দেখবে। 5 বছর পর্যন্ত পেয়ে গেছি, কাজে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন সমস্যাটা কোথায় জানেন? মানুষ যখন ব্যাখ্যা খোঁজে এবং ব্যাখ্যা না পায়, তখন মানুষ নানা রকম চিন্তা করে, নানা রকম সন্দেহ করে। সেই সন্দেহের ডালপালা প্রতিদিনই জ্যামিতিক হারে বাড়তে থাকে, এবং তখন ওইটার সঙ্গে অন্য কেউ যখন একটা অভিযোগ উচ্চারিত হয়, অন্য কেউ যখন অভিযোগ উচ্চারণ করে, তখন ওইটাও সন্দেহের মধ্যে যুক্ত হয়ে যায়। যেমন
ওনারা এনাকে নিয়োগ করার পর বিরোধী পক্ষের যারা আছেন, এনসিপি অথবা জামাত ইসলাম, তারা কিন্তু স্পষ্টই বলেছেন যে এই ডিপ স্টেট হলো খলিলুর রহমান। এবং যখন ওনারা এটা বলেছেন, তখন আমরা যখন ভাবি যে হতেও পারে, কারণ খলিলুর রহমান তো খুব পাওয়ারফুল ছিলেন ইউনূসের আমলে, এবং উনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। ওনার কথা অনুযায়ী সশস্ত্র বাহিনীর সবাই ওনার আন্ডারে ছিল বলতে গেলে ভার্চুয়ালি, কারণ উনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তো নিরাপত্তা বিষয়কে যারা জড়িত, যে সমস্ত আমাদের সংগঠন অথবা প্রতিষ্ঠান সেই নিরাপত্তা নিয়ে জড়িত কাজ করে, তাদের সবারই উনি উপদেষ্টা ছিলেন, এবং উপদেষ্টা মানেই ভার্চুয়ালি মন্ত্রী। কাজেই নির্বাচনের সময় এই নিরাপত্তার সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের কি খলিলুর রহমান কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন কিনা আমি জানি না, তবে সন্দেহটা কিন্তু তৈরি হয়। এবং তারেক রহমান সাহেব নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে আমি যদি ওনাকে বানাই তাহলে এই সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, এবং সেই সমস্ত প্রশ্নগুলিকে উনি মেনে নিয়েছেন যে আসুক না, এই সমস্ত প্রশ্ন আসলেও তারপরে যতটুকু ক্ষতি হবে তার চেয়ে বেশি লাভ হবে ওনাকে নিলে। অথবা কৃতজ্ঞতা বোধ বলতে একটা শব্দ কিন্তু আছে, আমি জানি না কে কার কাছে কিভাবে কি কৃতজ্ঞ, তবে এই সমস্ত সন্দেহগুলো আগামীতে আরো বাড়তে থাকবে। আমি মনে করি যে প্রধানমন্ত্রী অথবা তার যে সচিবালয় অথবা ওনার যারা প্রেস উইং, তাদের একটা ব্যাখ্যা দেওয়া উচিত যে হোয়াই খলিলুর রহমান। এই ব্যাখ্যাটা আমি একজন নাগরিক হিসেবে আমি জানতেই চাই। আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে দর্শকদের মধ্যে একজন প্রশ্ন করছেন। জি জি জি, না না মাসকাত ভাই আপনি না, এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে উনি কিন্তু ফরেন সার্ভিসে খুব ভালো ফলাফল করে চান্স পেয়েছিলেন, এবং ওনার তো আমরা যেটা দেখেছি তার কার্যক্রমের মধ্যে ডক্টর ইউনূসের সময় থেকেই শুরু হয়েছে, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক এবং ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে পেরেছেন বলে মনে হয়। তো বাংলাদেশে তো একটা মিথ আছে যে ক্ষমতায় থাকতে গেলে মাসকাত ভাই আপনাকে আমি একটা মাঝখান থেকে প্রশ্ন করি, ভারতের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে উনি ভালো কিছু করতে পেরেছেন, এটা আপনি কি করে বুঝলেন, কোন ঘটনার মাধ্যমে বুঝলেন? আমরা দেখেছি এই সময় ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সর্বনিম্নে ছিল, এবং এই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একদম শেষ মুহূর্তে যে আমরা এমন একটা চুক্তি করেছি যে চুক্তিটা এখনো নন ডিসক্লোজার অবস্থায় আছে। তো এখানে ভালো সম্পর্কটা কোথায়? না, কামাল ভাই তো কামাল ভাইয়ের কথা বললেন, মাসকাত ভাইয়ের কথা বললেন, আমি আমার কথা বলি যে আমার কাছে মনে হয়েছিল পরবর্তী সরকার এসে গত সরকারকে যে কারণে সবচেয়ে বেশি অভিযুক্ত করবেন, যেটা এই পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন করে না, এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবচেয়ে বেশি একিউজ করি এই কারণে যে 12 তারিখ তিনি জানেন যে একটা নির্বাচন হচ্ছে, তিনি 9 তারিখে কেমনে একই জিনিস সাইন করলেন। এবং আপনি ভালো ছাত্র বা ভালো করেছেন এটা বলবেন, মাসকাত ভাই আমি আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি, ইয়েস বলতে ভালো ছাত্র হওয়া লাগে না, উনি ইয়েস ছাড়া আর কোনো কিছু বলেন না, আমারে বসাই দিল আমি সুন্দর করে ইয়েস বলে আসতে পারতাম। আমেরিকা ইন্ডিয়া আপনার কাগজ ছাপাই দিবে, আপনি ইয়েস বলবেন। আপনার কিন্তু একটা ভবিষ্যৎ আছে, না আমার ভবিষ্যৎ যে নাই সেটা আমি জানি, এবং আমার ভবিষ্যৎ মানে না থাকলেও আমি খুশি। যাই হোক, একজন দর্শক প্রশ্ন করেছেন, ওই দর্শকের কথাটা একটু বলি যে তাহলে কি শেখ হাসিনা সরকার আপনার সরকার? আমি বলি যে শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় এসেছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, 2014 সালে আইনের ফাঁক গলে 154 জনকে দিয়ে মানে নির্বাচন হওয়ার আগেই নির্বাচিত হয়ে গেছিলেন। 2018 সালে যে নির্বাচনটা করেছিলেন সেটা আসলে কোনো নির্বাচন হয় নাই। আমি শেখ হাসিনাকে নির্বাচিত সরকার মনে করি না। 2018-24 সালে তিনি আসলে অনির্বাচিত সরকারই ছিলেন, এটা হচ্ছে আমার আয়োজনা। আমি তাকে কোনোদিন আমার সরকার বলি নাই এই 2018 থেকে 25 পর্যন্ত।